হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? যারা অলরেডি যুক্ত হয়েছে তারা একটু কমেন্ট করো তো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা? ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তাহলে আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 6 নম্বর ক্লাস। তো 5টা ক্লাস আশা করি করছো এবং টপিকগুলো খুব ভালো করে বুঝছো। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম মনে আছে? আমরা পড়ছিলাম হচ্ছে কুয়া থেকে বা ট্যাঙ্কি থেকে পানি শূন্য করতে কৃতকাজ। তো কুয়া থেকে বা ট্যাঙ্কি থেকে পানি শূন্য করতে কৃতকাজ, এটা আসলে কোনো একটা বস্তুর ভার কেন্দ্রের স্মরণে কৃতকাজের একটা টপিক, একটা উদাহরণ। তো ঠিক তেমনিভাবে আজকের ক্লাসে আমরা বস্তুর ভার কেন্দ্রের স্মরণের কৃতকাজের আরও কয়েকটা ক্ষেত্র আমরা দেখব। কেমন ক্ষেত্র? কোনো একটা বস্তুকে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ, ইটের স্তূপ গড়তে কৃতকাজ, একটার পর একটা ইট রেখে ইটের একটা স্তূপ গড়ে ফেলবো, তো সেই ইটের স্তূপ গড়তে কৃতকাজ। তো এরকম আরও কয়েকটা টপিক আজকের ক্লাসে আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে আসো ইটের স্তূপ গড়তে কৃতকাজ। ইটের স্তূপ গড়তে কৃতকাজ। রাজমিস্ত্রিরা যে কাজ করে, সহজ কথা, যারা ধরো বিল্ডিং গাঁথে, তো তারা একটার পর একটা ইট রাখে, ইট রেখে ইটের একটা স্তম্ভ তৈরি করে। তো সেই ইটের স্তম্ভ তৈরি করতে কৃতকাজ কত হবে সেটা আমরা এখন হিসাব করব। দেখো, কোনো একটা বস্তুকে এক অবস্থান থেকে আর এক অবস্থানে নিতে গেলে কৃতকাজ যেটা হবে, সেই কৃতকাজ হচ্ছে W=mg/h। এইচের পরিচয়টা কি ছিল? এইচের পরিচয়টা ছিল ভার কেন্দ্রের স্মরণ। এইচের পরিচয়টা ছিল ভার কেন্দ্রের স্মরণ। ধরো এখানে অনেকগুলো ইট রাখা আছে সমতল, এই সমতলে ভূমির উপর এখানে অনেকগুলো ইট রাখা আছে। আমি একটা ইটকে আঁকলাম, এই যে এটা হচ্ছে একটা ইট রাখা আছে। এবার আমি এখান থেকে একটার পর একটা ইট নিয়ে বসাবো, বসে একটা স্তম্ভ তৈরি করব। তার জন্য কৃতকাজ কত? তো দেখো এখানে অনেকগুলো ইট আছে, এই একটা ইট, তারপরে এখানে আরও একটা ইট আছে, এরকম অনেকগুলো ইট সেম পুরুত্বের, সেম ধরনের, সেম ভরের, এরকম অনেকগুলো ইট এখানে রাখা আছে। এই যে অনেকগুলো ইট এখানে রাখা আছে। এবার একটার পর একটা ইট নিয়ে বসাবো, বসিয়ে আমরা স্তম্ভ তৈরি করব। দেখো এই ইটটাকে এখান থেকে তুলে নিয়ে, আমি এখানে বসালাম। তো এখান থেকে ইটটাকে এখান থেকে তুলে নিয়ে এখানে বসাইতে আমার কতটুকু কাজ হবে? আমার কোনো কাজই হবে না, কৃতকাজ শূন্য। বলো তো এই জিনিসটা বুঝো কিনা? দেখো তো, বস্তুর ভার কেন্দ্র, এই যে ইট, এটা একটা ঘনাকার বস্তু। এর ভার কেন্দ্র যদি আমি এই পাশ থেকে তাকিয়ে ভার কেন্দ্রটাকে দেখি, তাহলে সেই ভার কেন্দ্রটা এখানে দেখা যাবে না, অর্থাৎ ভূমি থেকে এতটুকু উচ্চতায় দেখা যাবে না, তাই না? ভার কেন্দ্রটা দেখো। এবার আমি এই ইটটাকে তুলে ইটটাকে এভাবে উপর থেকে নিয়েও যদি বসাই, ইটটাকে তুলে এভাবে নিয়ে এখানে বসাচ্ছি, তাহলে ইটের ভার কেন্দ্র কই ছিল? দেখো ইটের ভার কেন্দ্র এই যে এখানে ছিল, এই পয়েন্টে ছিল। সেই ইটের ভার কেন্দ্রটা আবারও দেখো ওই একই পয়েন্টেই আছে, আবারও ওই একই পয়েন্টেই ইটের ভার কেন্দ্রটা আছে। তাহলে ইটের ভার কেন্দ্রের স্মরণ কি হলো আসলে? বলো, ইটের ভার কেন্দ্রের স্মরণ হলো? ভার কেন্দ্র যে উচ্চতায় ছিল, ভার কেন্দ্র ভূমি থেকে সেই একই উচ্চতায় আছে। তাহলে ভার কেন্দ্রের স্মরণ নাই, তাহলে যেহেতু প্রথম ইটের জন্য ভার কেন্দ্রের কোনো স্মরণ নাই, সেহেতু প্রথম ইটের জন্য কৃতকাজ শূন্য। কারণ কৃতকাজের সূত্র যদি আমি লিখি W=mg/h, এই যে এই আসলে H' এবং এই H' পরিচয় হচ্ছে বস্তুর ভার কেন্দ্রের স্মরণ বা গড় স্মরণ। বস্তুর ভার কেন্দ্রের স্মরণ বা গড় স্মরণ। তাহলে আমি প্রথম ইটটার জন্য যদি কৃতকাজ হিসাব করি W=mg/h, তাহলে ভার কেন্দ্রের দেখো কোনো উচ্চতা হয় নাই। অনেকে বলতে পারো ভাই ভার কেন্দ্রের উলম্ব স্মরণ হয় নাই, কিন্তু অনুভূমিক স্মরণ তো হয়েছে। ওকে, আসো, খুবই ভালো কথা। তাহলে H' কত?
উলম্ব সরণ কত? ভারকেন্দ্র ভূমি থেকে যেখানে ছিল ভারকেন্দ্র সেই একই উচ্চতায় আছে। তাহলে ভূমি থেকে ভারকেন্দ্রের সরণ উচ্চতা কত হয়েছে? 0। তাহলে এস প্রাইম কত? 0। তাহলে কৃতকাজ কত হবে? 0। এখন তুমি বলতে পারো ভাই ভারকেন্দ্রের উলম্ব সরণ 0 হয়েছে, কিন্তু ভাই অনুভূমিক সরণ তো হয়েছে। ওকে, অনুভূমিক সরণ হলে কোনো কাজ হবে না। অনুভূমিক যদি সরণ হয় কোনো কাজ হবে না। কেন? কে ইটটাকে বসাইছে? তুমি। তাহলে তুমি ওজনের, ধরো আমি এই বইটাকে ধরলাম, আমি ধরো এই বইটাকে ধরলাম, এই বইটাকে ধরে আমি নিয়ে যাচ্ছি এভাবে সামনে। তাহলে বইয়ের ভারকেন্দ্র এদিক থেকে তাকাইলে তুমি ভারকেন্দ্র মাঝখানে দেখতে পারবা, তাই না? ভারকেন্দ্র আসলে এর একেবারে মধ্যবিন্দুতে, ভিতরে মধ্যবিন্দুতে। তো এই সাইড থেকে তাকালে আমরা এদিক দিয়ে ভারকেন্দ্রটা দেখতে পাবো। তো এইভাবে তুলে আমি এভাবে সামনে নিয়ে যাচ্ছি। তাহলে আমি যে বইটাকে ধরে রাখছি, তাহলে আমি কোন দিকে বল প্রয়োগ করছি? আমি কোন দিকে বল প্রয়োগ করছি? উপরের দিকে না? বস্তুর ওজন নিচের দিকে। তাহলে আমি বইটাকে ধরে রাখছি মানে আমি বস্তুর ওজনের সমপরিমাণ আমি বল প্রয়োগ করছি। কোন দিকে? উপরের দিকে, এমজি। আর এইটা হচ্ছে সরণ, এদিক বরাবর সরণ, এদিক বরাবর সরণ, এই যে সরণ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সরণ হয়েছে। তাহলে এমজি এবং সরণ মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে উলম্ব সরণের জন্য কৃতকাজ 0, আর অনুভূমিক সরণের জন্য কৃতকাজ কত? এমজি এইচ। অনুভূমিক সরণের জন্য কত? দেখো এমজি এইচ প্রাইম কজ 90 ডিগ্রি আর কি। এই যে সরণ এস, এইচ প্রাইম তো হবে না তখন, এমজি বল সরণ এস, মধ্যবর্তী কোণ কজ 90, সুতরাং কৃতকাজ 0। বুঝতে পারছো? তাহলে কৃতকাজটা কিসের জন্য? কৃতকাজটা হচ্ছে উলম্ব সরণের জন্য। তাহলে এই যে একটা বস্তু, এই যে আমি বলছিলাম যারা রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে তারা কোনো কাজ করে না, এভাবে ধরে রাখে খাবার প্লেট এভাবে নিয়ে যাচ্ছে। তাহলে বল প্রয়োগ করতেছে, ওজনের সমান বল উপরের দিকে আর সামনের দিকে আগাচ্ছে। তো বল সরণের মধ্যবর্তী কোণ কত? কোণ কত? কোণ হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং কৃতকাজ 0। তাহলে তুমি আমারে বলো একটা বস্তুকে আমি এখান থেকে তুলে এখানে নিয়ে যাব, তো আমি যে পথেই যাই, ধরো এভাবে 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 গেলাম, যে পথেই যাই না কেন কৃতকাজ কত? আমরা হিসাব করছি না, এভাবে 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 এখানে গেছো, তো কৃতকাজ কত? কৃতকাজ হবে উলম্ব সরণ, কৃতকাজ হবে উলম্ব সরণ। এবং এই সরণটা কিন্তু ভারকেন্দ্রের সরণ, অর্থাৎ এই বস্তুর ভারকেন্দ্র এই, সেই ভারকেন্দ্র এখানে। তাহলে কৃতকাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু এমজি এইচ প্রাইম, যেখানে এইচ প্রাইমের পরিচয় ভারকেন্দ্রের সরণ। এটা কি মাথায় থাকবে? গুড। এটা বুঝে গেলে তুমি এখন মেইন কাহিনী বুঝে গেছো। তাহলে এবার আসো, এটা হচ্ছে তল, এটা হচ্ছে তল, এই তলের উপর ধরো অনেকগুলো ইট রাখা আছে। তো আমরা ইটের শুধু এবার সাইড ভিউটা দেখতেছি, বুঝছো? এই যে ইটের সাইড ভিউটা, এরকম অনেকগুলো ইট রাখা আছে পরপর। এবার কপি করলাম, এখান থেকে একটা ইট, এই যে একটা ইট তুলে নিয়ে এখানে স্তম্ভ তৈরি করব। তাহলে এই একটা ইটকে তুলে নিয়ে বসালাম। দেখো এখানে অনেকগুলো ইট সমতলে রাখা আছে, প্রত্যেকটা ইট এখান থেকে তুলে নিয়ে এখানে বসাচ্ছি। প্রত্যেকটা ইটের পুরুত্ব, পুরুত্ব হচ্ছে এইটা, পুরুত্ব ডি। তাহলে তুমি আমাকে বলো প্রথম যে ইটটা আছে সেই ইটের ভারকেন্দ্র কই ছিল? এখানে না, ভারকেন্দ্র এখানে না, ভারকেন্দ্র এখানে না। তাহলে এই ইটটাকে তুলে নিয়ে যদি এখানে বসাই, ভারকেন্দ্র তো একই উচ্চতায় থাকলো। দেখো তো ভারকেন্দ্র একই উচ্চতায় থাকলো কিনা? এই যে ভারকেন্দ্র একই উচ্চতায় থাকলো কিনা বলো, একই উচ্চতায় থাকলো কিনা ভারকেন্দ্র? তাহলে এই ইটটাকে তুলে নিয়ে এখানে বসাইতে ভারকেন্দ্রের কোনো সরণ ঘটে নাই, ভারকেন্দ্রের কোনো উলম্ব সরণ ঘটে নাই, ভারকেন্দ্র যে উচ্চতায় ছিল সেই উচ্চতায় আছে। সুতরাং প্রথম ইটের জন্য, স্তম্ভ তৈরি করার জন্য আমরা প্রথম যে ইটটা নিয়ে বসালাম সেই ইটের জন্য কৃতকাজ W1, এটা এমজি এইচ প্রাইম। তো সেই এইচ প্রাইম কত? এইচ প্রাইমটা কত? 0, এমজি 0। তাহলে কৃতকাজ 0। দেখো ভারকেন্দ্রের কোনো সরণ ঘটে নাই। এবার এরপরে এখান থেকে 2 নম্বর ইটটা, এই যে এটা তুলে নিয়ে, সরি 2 নম্বর ইট যেটা, এটাকে তুলে নিয়ে এর উপর বসাচ্ছি। এই যে এইবার দেখো ভারকেন্দ্রের একটা সরণ ঘটছে,
ভারকেন্দ্র এখানে ছিল মানে এই লেভেলে ছিল, ভারকেন্দ্র এখানে চলে গেল, তাহলে ভারকেন্দ্র দেখো তো কতটুকু উপরে উঠলো, কতটুকু, ইটের পুরুত্ব কত ছিল ডি, তাহলে এইটুকু কত d/2, এইটুকু কত d/2, তাহলে d/2 আর d/2 মিলে তো ডি হবে, এই বুঝছো, এইটুকু অর্ধেক d/2, এটুকু এই যে ডি এর অর্ধেক d/2, d/2 মিলে পুরোটুকু তাহলে কত হবে, এটুকু কত হবে, এটুকু হবে ডি, তাহলে ভার কেন্দ্র এই লেভেলে ছিল, সেই ভার কেন্দ্র এই লেভেলে চলে গেল, তারপর ভার কেন্দ্রের উলম্ব সরণ হইল এতটুকু, দ্যাট ইজ ডি। কোন কোন ইটের জন্য, দ্বিতীয় ইটের জন্য। তাহলে দ্বিতীয় ইটটা বসাতে কৃতকাজ W2 এটা হবে mgd, mgd মানে তো mgd, ওকে। এবার তৃতীয় ইট আসো, তাহলে তৃতীয় ইটের জন্য কৃতকাজ দেখি W3 কি হয়, mg কি হয়, তাহলে 3 নম্বর ইট, ধরো এটা 3 নম্বর ইট, এটাকে তুলে নিয়ে এখানে বসালাম, এই তাহলে প্রত্যেকটা ইটের ভার কেন্দ্র দেখো আগে এই লেভেলে ছিল প্রত্যেকটা ইটের ভার কেন্দ্র, এবার এই ইটের ভার কেন্দ্রটা এখানে চলে গেছে, এই যে ভার কেন্দ্রটা এখানে চলে গেছে এখানে, তাহলে এটা ডি আর এইটুকু ডি, ডি আর ডি 2d, তাহলে mg 2d। এবার চতুর্থ ইটের জন্য W4 mg, চতুর্থ ইটের জন্য W4। এবার চতুর্থ ইট 4 নম্বর ইটটা নিয়ে এখানে বসালাম, এই 4 নম্বর ইটটা নিয়ে এখানে বসাইলে এই, এবার দেখো 4 নম্বর ইটের জন্য কৃতকাজ, এটা ডি ডি আবার একটা ডি, তাহলে ডি 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 কত 3d, তাহলে mg 3d। এবার ডট 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 এরকম ভাবে অনেকগুলো ইট পর 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 বসানো আছে, এরকম অনেকগুলো ইট পর পর বসানো হয়েছে, প্রত্যেকটা ইটের ভর কিন্তু একই, এভাবে অনেকগুলো ইট, তাহলে এটা লাস্ট কত নম্বর ইট, n সংখ্যক, লাস্ট n সংখ্যক ইট, তাহলে n তম ইট হচ্ছে এটা, এটা n তম ইট, তাহলে তার ক্ষেত্রে চতুর্থ ইট, এবার তাহলে n তম ইট, n তম ইট, তার জন্য কৃতকাজ wn, mg বলো তো এবার কি হবে, একটু বুদ্ধি খাটায় বলো তো, এবার একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটায় বলো কি হবে এবার বলো, আসো। প্রথম ইটের জন্য mg 0d, প্রথম ইটের জন্য mg 0d, দ্বিতীয় ইটের জন্য mg একটা d, তৃতীয় ইটের জন্য mg দুটো d, চতুর্থ ইটের জন্য mg তিনটা d, চতুর্থ ইটের জন্য তিনটা d, পঞ্চম ইটের জন্য চারটা d, তাহলে n তম ইটের জন্য mg n-1 ইন্টু d, বুঝতে পেরেছ, বোঝা গেছে। এখন যদি আমি বলি মোট কৃতকাজ কত, এই যে আমরা স্তম্ভ তৈরি করে ফেললাম, এই যে ইটের স্তম্ভ তৈরি করে ফেললাম, বিল্ডিং গেঁথে ফেললাম, তাহলে মোট কৃতকাজ কত, তাহলে মোট কৃতকাজ হবে W = এই সবগুলো কাজের যোগফল। তাহলে প্রথম ইটের জন্য কৃতকাজ ছিল 0, পরেরটার জন্য mgd, তারপরেরটার জন্য mg 2d, তারপরেরটার জন্য mg 3d, এভাবে ডট 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 mg n-1 ইন্টু d, তাহলে mg এবং ডিটাকে কমন নাও, কমন নাও, আমরা কৃতকাজের একটা জেনারেল সূত্র চাইতেছি, দেখবা বোর্ড বইতে একটা সূত্র নাই, কিন্তু আমরা একটা সূত্র বানাবো। ভাই কেন বানাবেন, দেখো শোনো, বোর্ড বইয়ে দেখবা কিছু কিছু ম্যাথ আছে এইটের স্তূপ তৈরি করার, বলছে 3টা ইটের জন্য কৃতকাজ, 3টা ইট একটার পর একটা রেখে স্তম্ভ তৈরি করব, 4টা ইট 5টা ইট স্তম্ভ তৈরি করব কৃতকাজ। ভাই 4টা ইট 5টা ইট 10টা ইট পর্যন্ত হয়তো তুমি একটা 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 করে কাজ বের করে যোগ করবা, ওকে কোনো প্রবলেম নেই, হ্যাঁ সম্ভব, 10টা ইট 5টা ইট যোগ করা সম্ভব। তোমাকে যদি বলে এরকম ইট আছে 50টা, 50টা ইট একটার পর একটা একটার পর একটা রেখে স্তম্ভ তৈরি করো, কৃতকাজ বের করো, তুমি কি 50 বার এরকমভাবে মান বের করে কৃতকাজ হিসাব করে যোগ করবা, বলো। এটা যদি না করে আমরা কি করতে পারি, একটা সূত্রের সাহায্যে খুবই সহজে একটু চালাকি করে একটু বুদ্ধি খাটায় যদি কৃতকাজের মানটা হিসাব করতে পারি, তাহলে সেটা ভালো না, ভালো, এই কাজটাই আমরা করব। আচ্ছা বলো তো ধারার সমষ্টি, এটার
ধারার সমষ্টি, তুমি ধারা পড়ছো 9 10-এ, ধারার সমষ্টি এটা নির্ণয় করার মানে দরকার কেন পড়লো? তোমাকে যদি আমি বলি 1 + 2 + 3 + 4 + 5 + ডট 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 এরকম n-তম পদ তুমি যোগ করো, 1000টা পদ যোগ করো, তুমি ক্যালকুলেটর ধরে 1 + 2, 2 + 3, 3 + 4 এভাবে করে মান বের করাটা সহজ, নাকি একটা সূত্রের মাধ্যমে সূত্রে ফেলে ধারার সমষ্টি নির্ণয় করাটা সহজ বলো? তাহলে ধারা কি করতেছে? ধারার সমষ্টি নির্ণয় সূত্র কি করতেছে? সূত্রগুলো আমাদের জটিল কাজটাকে সহজ করে দিচ্ছে না, আমরা সেটা করতে চাই। হয়তো 4টা 5টা 10টা ইটের জন্য আমরা কৃতকাজ, হয়তো একটা একটা করে কৃতকাজ বের করে ফেলতে পারবো, তাও সময় নষ্ট হবে। কিন্তু যদি এমন হয় 50টা ইট 500টা ইট যে কটা ইট বলুক, যদি আমি জাস্ট কতগুলো ইট n সংখ্যক ইট জাস্ট n এর মানটা ইনপুট দিয়ে একটা সূত্র বানাই ফেলতে পারি, তাহলে সেটা ভালো হয় না? তাহলে আমরা ওই কাজটাই করতে চাচ্ছি আসলে, বুঝছো? যে ভাই আপনি কি করতেছেন, আমি কৃতকাজের একটা সূত্র চাচ্ছি, যেন ওই সূত্রে কয়টা ইট জাস্ট তুমি n এর মানটা বসাই দিবা, সূত্র খাটায় কৃতকাজটা বের করতে পারবো। জটিল কাজটাকে, কঠিন কাজটাকে আমি সহজ করতে চাচ্ছি। তাহলে এবার দেখো mgd 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 কমন নেওয়া যায়, তাহলে mgdটাকে কমন নাও। কমন নিলে mgd কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে থাকে 3 ডট 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 প্লাস n-1। দেখো এটা না একটা ধারা, এটা একটা ধারা, ধারার সমষ্টি যদি বের করতে পারি তাহলে কিন্তু কাজ শেষ। আশা করি তোমাদের মনে আছে 1 + 2 + 3 ডট 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 প্লাস n, এরকম n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র s = n/2 2a প্লাস n-1 * d, এটা হচ্ছে সূত্র ছিল n-তম পদের জন্য সমষ্টি নির্ণয়ের সূত্র। এটা কিন্তু n-তম পদের জন্য সূত্র হচ্ছে এটা। ভাই এ কি? এ হচ্ছে প্রথম পদ। ডি কি? ডি হচ্ছে সাধারণ অন্তর, সমান্তর ধারার সাধারণ অন্তর, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। এন কেন? লাস্টের পদ কততম পদ? n-তম পদ, এই কারণে n-তম পদ, এই কারণে n। তাহলে এটা হচ্ছে ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব, পারবো কি না? হ্যাঁ, দেখো mgd এটা একটা সমান্তর ধারা, তো দেখো 1 + 2 + 3 + ডট 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 n-1, যার শেষ পদ কততম পদ? n-তম না, কিন্তু আমাদের কিন্তু n-1তম। আমরা ধারার সমষ্টির যে সূত্রটা জানি, দেখো n/2, আমরা ধারার সমষ্টির যে সূত্রটা জানি সেটা হচ্ছে n/2 2a প্লাস n-1 * d। আমরা ধারার সমষ্টির এই সূত্রটা জানি। এটা কততম পদের জন্য? লাস্ট n-তম পদের জন্য সমষ্টির সূত্র, কিন্তু আমাদের পদ তো n-তম না, আমাদের পদ n-1তম। তাহলে এই সূত্রে বলো তো কি হবে? বুদ্ধি খাটাও। এখানে n বলে n, এখানে n-1 হলে কি হবে? এখানে n-1 হলে কি হবে? যেখানে 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 n আছে, যেখানে যেখানে n আছে সেখানে হবে n-1, n-1 এখানে হবে n-1, বুঝলা? এবার এ কত? দেখো mgd n-1/2, এটা 2a, 2 এ কত? এ হচ্ছে প্রথম পদ, দেখো তো এ কত? এখানে এ কত? এ হচ্ছে প্রথম পদ 1, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। আসো, 1 আর 2 এর অন্তর 1, 2 আর 3 এর অন্তর 1, সাধারণ অন্তর 1। তাহলে 2 × 1 মানে 2, 2 × 1 মানে 2 প্লাস n-2 ইন্টু ডি মানে 1, ডিও 1। তাহলে এটা থাকলো না? এবার 2 আর 2 কাটো, তাহলে 2 আর 2 কাটলে সাজায় লিখে আসো, এখানে থাকলো n, তাহলে mgn n-1 d/2, আমি এভাবে লিখব mgn n-1 d/2। দেখো mgn n-1 d/2, এটাই হচ্ছে এই ক্ষেত্রে কৃতকাজের সূত্র, বুঝছো? তাহলে n সংখ্যক ইটকে একটার পর একটা রেখে স্তম্ভ তৈরি করতে কৃতকাজের সূত্র এটা। এই সূত্রটা আমি খাটাইতে পারবো যদি প্রত্যেকটা ইট একই কোম্পানি থেকে একই সাইজের ইট নিয়ে আসো, তাহলে
মানে কি, মানে হচ্ছে প্রত্যেকটা ইটের ভর তো সেম হইতে হবে। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা ইটের ভর এম 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 ধরে হিসাব করছি। এক একটা ইটের ভর কিন্তু এক এক রকম হলে এবং এক একটা ইটের পুরুত্ব ডি এক এক রকম হলে তখন কিন্তু দুঃখের বিষয় এই সূত্র কিন্তু কাজে লাগানো যাবে না। তখন কি করবা, যদি বলে যে ভাই ইট হচ্ছে 3টা ইট যাদের ভর আলাদা আলাদা এত, যাদের পুরুত্ব আলাদা আলাদা এত, এবার স্তম্ভ তৈরি করতে কৃতকাজ বের করো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যদি এরকম ক্ষেত্রে কৃতকাজ বের করতেও দেয় তাহলে আমরা সেই ক্ষেত্রে যেহেতু ইটের উচ্চতা ডি পুরুত্ব এবং ভর আলাদা, তাহলে সেই ক্ষেত্রে ইটের সংখ্যা কম থাকবে এবং আমরা একটা একটা করে এভাবে কৃতকাজ বের করব, তখন সূত্র খাটবে না। এখন বলতে পারো ভাই তাহলে লাভ কি হইলো? ভাই মানে লাভ হইলো কারণ এই সূত্রটা তো আমরা খাটাইতে পারবো প্রত্যেকটা ইটের ভর আর পুরুত্ব একই হলে, এবং ইটের সংখ্যা যত বেশি হোক কোনো সমস্যা নেই, আমি জাস্ট এনটা ইনপুট দিয়ে দিব। কয়টা ইট? 10টা, বসাও এন এর মান 10। কয়টা ইট? 50টা, বসাও এন এর মান 50। 500টা ইট, বসাও এন এর মান 500। কোনো সমস্যা আছে? না। তাহলে ভাই ইটের পুরুত্ব আর ভর আলাদা বলে দিলে তখন তো আলাদা আলাদা করে একটা একটা করে করতে হচ্ছে। হ্যাঁ, তখন একটা একটা করে কৃতকাজটা বের করবা, কিন্তু সমস্যা নেই। কেন? কারণ তখন অনেকগুলো ইট দিবে না, তখন 20টা 50টা ইট 10টা ইট দিবে না। কেন? চিন্তা করো তো, টিচারের কোশ্চেন লিখতে গেলেও তো কষ্ট হবে। 10টা ইটের প্রত্যেকটার ভর এত 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 আলাদা, প্রত্যেকটার পুরুত্ব এত 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 আলাদা, এ তো লিখতে গেলেই ম্যাথ বড় হয়ে যাবে, টিচারই তো কষ্ট হবে। বুঝতে পারছো? এই কারণে দেখবা ইটের ভর আর পুরুত্ব আলাদা বলে দিলে ইটের সংখ্যা কম থাকবে, 3টা 4টা 5টা সর্বোচ্চ, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম সময় দেখা যায় ইটের ভর আর পুরুত্ব একই থাকে, তখন আমরা ইন জেনারেল এই সূত্রটা খাটাই ফেলবো। তাহলে ইটের স্তূপ গড়তে কৃতকাজের সূত্র আমাদের ডান। তো চলো তো এবার 2-একটা ম্যাথ দেখে ফেলি। 1 নম্বর আমাদের বলা হচ্ছে যে একটি স্তম্ভ তৈরি করতে 2 কেজি ভরের 15টি ইট একটি পর একটি বসিয়ে স্তম্ভ তৈরি করা হলো। প্রতিটি ইটের পুরুত্ব 4 সেন্টিমিটার হলে কৃতকাজ কত? কৃতকাজের হিসাব করতে হবে, একেবারে রেডিমেড ম্যাথ। এই যে ভূমি চিত্র আঁকা লাগবে না, ডিরেক্ট সূত্র খাটাবে, এগুলো এমসিকিউতে আসবে। এই যে এটা হচ্ছে একটা ইটের পুরুত্ব ডি 4 সেন্টিমিটার এবং ইটের ভর এম 2 কেজি, ইটের সংখ্যা এন 15টি ইট একটার পর একটা বসিয়ে স্তম্ভ তৈরি করা হয়েছে। এই স্তম্ভ তৈরি করতে কৃতকাজ কত? W = mgn n-1 d/2। m এর মান 2, g এর মান 9.8, n এর মান 15টি ইট দিয়ে 15 বিয়োগ 1 d/2, d 4 সেন্টিমিটার, 0.04 ডিভাইডেড বাই 2, 0.04 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এবার হিসাব করি, আসো কৃতকাজের মান mgn n-1 d/2, তাহলে 2 গুণ 9.8 গুণ 15 গুণ 14 গুণ 0.04 ডিভাইডেড বাই 2, 82.32 এত জুল। এই হচ্ছে কৃতকাজ। ওকে, হয়ে গেল। বুঝতে পারছো কিনা বলো? বোঝা গেছে?
ওকে, এবার আসো 2 নম্বর। বলা হচ্ছে 2 কেজি ভরের 6 সেন্টিমিটার পুরুত্বের 2 কেজি ভরের এবং 6 সেন্টিমিটার পুরুত্বের ঘনাকৃতি পাথর একটির উপর একটি বসিয়ে স্তম্ভ তৈরিতে কৃতকাজ 7.056 জুল। তাহলে কতগুলো পাথর ব্যবহার করা হয়েছে? কতগুলো পাথর ব্যবহার করা হয়েছে স্তম্ভ তৈরি করতে? কতগুলো পাথর ব্যবহার করা হয়েছে এবং স্তম্ভের উচ্চতা কত? এটা আমাদের বের করতে হবে। এবং স্তম্ভের উচ্চতা কত? এবার বলো তো কি বের করতে হবে? কতগুলো পাথর লাগছে, কতগুলো, অর্থাৎ এন এর মানটা এবার দরকার। ঘনাকৃতি পাথর যার একটির উপর একটি বসিয়ে স্তম্ভ তৈরি করতে কৃতকাজ দেওয়া আছে। এবার ভর কত? 2 কেজি। কয় সেন্টিমিটারের? 6 সেন্টিমিটারের পুরুত্ব ডি 6 সেন্টিমিটার বাই কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু mgn n-1 d/2 w ইকুয়াল টু mgn n-1 d/2 7.056 m এর মান 2, g এর মান 9.8, n এর মান আমি জানি না কত, n বের করতে হবে। n-1 d/2, d হচ্ছে 6 সেন্টিমিটার, 0.06 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এটা n-1, তাহলে এই পাশ থেকে n স্কোয়ার, দেখো তো এই পাশ থেকে কি লেখা যায়? n স্কোয়ার মাইনাস n না? তাহলে n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু, আসো এটা 7.056 গুণ 2, তাকে ভাগ দিব 0.06 দিয়ে, তাকে ভাগ দিব 2 ইন্টু 9.8 দিয়ে, তাহলে 12, এখানে 12। ওকে, এবার আমরা তো চাই কৃতকাজ বের করতে, তাহলে আমরা তো চাই ইটের সংখ্যা বের করতে। কতগুলো পাথরখণ্ড লাগছে, কতগুলো ঘনাকৃতি পাথর একটার পর একটা বসিয়ে স্তম্ভ তৈরি করা হয়েছে, তার মানে আমরা এন এর মান বের করতে চাই। বিপদে পড়ে গেলাম এখানে। এন এর মান বের করব কিভাবে? তো দ্বিঘাত সমীকরণ, কেন পারবো না? এন স্কোয়ার মাইনাস n মাইনাস 12 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করেও মিডিল টার্ম ব্রেক করেও বের করা যায়, অথবা সূত্র খাটায় ওই যে ক্যালকুলেটর দিয়েও বের করা যায়। 12 3 4 12, দেখো n স্কোয়ার মাইনাস 4n প্লাস 3n মাইনাস 12 ইকুয়াল 0। n কমন নিলাম, n মাইনাস 4 প্লাস 3 কমন নিলাম, n মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে n মাইনাস 4 এবং n প্লাস 3 এটা ইকুয়াল 0। তাহলে হয় n মাইনাস 4 ইকুয়াল 0, নতুবা n প্লাস 3 ইকুয়াল 0। এবার তুমি বলো n প্লাস 3 যদি 0 হয় তাহলে n তো মাইনাস 3, ইটের সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, মাইনাস 3টা ইট হতে পারে। তাহলে কয়টা? 4টা। তাহলে অতএব n হচ্ছে 4। তাহলে কয়টি? 4টি। আমার বসে কয়টি পাথরখণ্ড ব্যবহার করা হয়েছে? 4টি। এটা একটা অ্যান্সার। ওকে, এবার আর একটা প্রশ্ন করছে, তাহলে স্তম্ভের উচ্চতা কত হয়েছে? কয়টা ব্যবহার করেছে? 4টা না? 1 2 3 4। তাহলে প্রত্যেকটার উচ্চতা ডি 6 সেন্টিমিটার। তাহলে এরকম 4টা, 4 ছক উচ্চতা টোটাল স্তম্ভের উচ্চতা হবে। তাহলে কয়টা? n 4টা গুণ 6 সেন্টিমিটার, তাহলে 4 ছক 24, এত সেন্টিমিটার। বোঝা গেছে? এত সেন্টিমিটার স্তম্ভের উচ্চতা, বা 0.224 মিটার। ডান, হয়ে গেল। এবার আসো, এবার কোন একটা বস্তুকে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। তাহলে দেখো,
শায়িত অবস্থা হতে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। তাহলে প্রথমে আসো, একটা সরু সুষম দণ্ড, 1 নম্বর, একটা সরু সুষম দণ্ড, এটাকে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিব, তার জন্য কৃতকাজ। দেখো এইটা হচ্ছে ভূমি, এই ভূমিতে একটা সরু সুষম দণ্ড এভাবে শায়িত অবস্থায় আছে। আচ্ছা এভাবে আঁকি, একটা সরু সুষম দণ্ড এভাবে শায়িত অবস্থায় আছে। এটাকে আমরা এখান থেকে তুলে শায়িত অবস্থা থেকে এভাবে তুলে উলম্ব অবস্থানে নিয়ে যাব। শায়িত অবস্থায় আছে, তুলে আমরা উলম্ব অবস্থানে নিয়ে যেতে চাই। এই যে উলম্ব অবস্থানে নিতে চাই, উলম্ব অবস্থানে নিতে চাই, শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিয়ে যেতে চাই। তো শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ কত, এটা আমাদের বের করতে হবে। ভাই কোনো কাজ নাই, কাজ নাই, কাজ নাই, চিন্তা করো তো। এই যে সরু সুষম দণ্ডটা অনেকগুলো বিন্দু 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 ভর দিয়ে গঠিত না? তাহলে যখন এটাকে এভাবে নিয়ে যাওয়া হয়েছে, দেখো এই বিন্দুটা এখানে চলে গেছে, এই বিন্দুটা এখানে, এই বিন্দুটা এখানে, এই বিন্দুটা ঘুরে এখানে, এই বিন্দুটা ঘুরে এখানে। তাহলে প্রত্যেকটা বিন্দু ভূমি থেকে আস্তে আস্তে উচ্চতায় উঠছে না? কিন্তু সবার উচ্চতা কি সমান হয়েছে? তুমি যদি আমাকে বলো যে ভাই এই লাঠির দৈর্ঘ্য কত, লাঠির দৈর্ঘ্য হচ্ছে এইচ বা লাঠির দৈর্ঘ্য এল, তাহলে কৃতকাজ হচ্ছে লাঠির উচ্চতা এল, ওকে তাহলে mgl, এটা হলে কিন্তু ভুল হবে। কেন? কারণ প্রত্যেকটা প্রান্তের প্রত্যেকটা ভরবিন্দুর এল পরিমাণ উলম্ব সরণ ঘটে নাই। যে কণাটা দেখো, যে কণাটা এখানে ছিল, যে ভর কণাটা এখানে ছিল, সে এখানে গেছে, তাহলে তার উলম্ব সরণ হয়েছে এতটুকু। যে কণাটা এখানে ছিল সে এখান থেকে এখানে গেছে, তার উলম্ব সরণ হয়েছে এতটুকু। যে কণাটা এখানে ছিল সে এখানে গেছে, তার উলম্ব সরণ হয়েছে এতটুকু। তা আমি যদি ঢালাওভাবে লিখি W=mgl, তাহলে তো ভাই হবে না। তাহলে বলো তো কি করব? তাহলে কি করব? তাহলে কৃতকাজ বের করার জন্য আসো দেখি হিসাব নিকাশটা দেখাই। কৃতকাজ হিসাব করার জন্য আসো দেখি হিসাব নিকাশটা দেখি কি করা যায়। এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমিতে এই সরু সুষম দণ্ডটা শায়িত অবস্থায় আছে, শায়িত অবস্থায় আছে। কি করব? শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিব, শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিব। এই উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। এবার সবাই একটু তাকাও, সুন্দর করে বোর্ডে তাকাও। এই যে লাঠিটা, এই লাঠিটার মোট ভর সরু সুষম দণ্ড। সরু কেন জানো? মানে এই ব্যাসটা অতি নগণ্য, ব্যাসটা অতি নগণ্য। ব্যাস যদি বেশি থাকে তাহলে সেটা দণ্ড আর হবে না, সরু সুষম দণ্ড হবে না, তখন সেটা সিলিন্ডার হবে, যেটা একটু পরে আমরা দেখব। যদি মনে করো যে ভাই ধরেন লাঠি, এরকম লাঠি, ভাই এটা লাঠি নেই, এটা তখন সিলিন্ডার হয়ে গেছে, তখন আমরা নিরেট সিলিন্ডারে তার ক্ষেত্রে কৃতকাজ দেখব। তাহলে আপাতত সরু সুষম দণ্ড মানে ব্যাস খুবই নগণ্য, তাহলে মোট ভর হচ্ছে এম, মোট ভর হচ্ছে এম, এবং এর মোট যে দৈর্ঘ্যটা, মোট যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এল। আমরা যদি এখন এর জন্য কৃতকাজটা বের করতে চাই, তাহলে একটা কাজ করি। যেহেতু লাঠির যখন শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিব, এক একটা ভরকণার সরণ এক এক রকম, সেহেতু আমরা একটা কাজ করি, আমরা এই লাঠি থেকে একটা ক্ষুদ্র অংশ কেটে নিই। আসো, লাঠি থেকে একটা ক্ষুদ্র অংশ আমরা কেটে নিই। এই যে খুবই ক্ষুদ্র একটা অংশ আমরা কেটে নিলাম, এই লাঠি থেকে খুবই ক্ষুদ্র একটা অংশ আমরা কেটে নিই, ঠিক আছে? এই যে এতটুকু ক্ষুদ্র অংশ আমরা কেটে নিলাম, এই ক্ষুদ্র অংশটুকুর ভর ডিএম, এই ক্ষুদ্র অংশটুকুর ভর ডিএম, এবং এই ক্ষুদ্র অংশটুকুর পুরুত্ব মানে দৈর্ঘ্য আর কি, দৈর্ঘ্য, এটা খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, দ্যাট ইজ ডিএক্স, খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, দ্যাট ইজ ডিএক্স। তাহলে ডিএম ভর, খুবই ক্ষুদ্র ভর ডিএম, খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স। এবার এটা এখান থেকে যখন উলম্ব অবস্থানে আমি নিয়ে যাব, তখন এই ক্ষুদ্র ভর অংশটা এখানে চলে গেছে না?
ক্ষুদ্র ভর অংশটা দেখো এখানে উঠে গেছে না, তাহলে এখানে উঠে গেলে এই ক্ষুদ্র ভর অংশের সরণটা কতটুকু হলো, ক্ষুদ্র ভর অংশের সরণ কতটুকু হলো, এখান থেকে এখানে নিয়ে গেছি, এখান থেকে এখানে এইভাবে এখানে উঠে গেছে, তাহলে ক্ষুদ্র ভর অংশের সরণ হয়েছে এতটুকু, তাই না? এই যে এতটুকু হয়েছে, ঠিক আছে, এতটুকু সরণ ঘটছে। তাহলে কৃত কাজ হবে এই ক্ষুদ্র এইটুকু ভরকে এখান থেকে এখানে নিতে, তাহলে এখান থেকে এখানে নিলে এর ভার কেন্দ্র এখানে চলে গেছে এখানে, তাহলে ভার কেন্দ্রের সরণ এইটুকু হয়েছে না, এইটুকু ভার কেন্দ্রের সরণ হয়েছে, বুঝছো? তাহলে ভার কেন্দ্রের সরণ যদি এইটুকু হয়, এইটুকুকে আমরা কি নাম দিতে পারি, এইটুকুর নাম কি দিতে পারি, এইটুকুর নাম ধরলাম ওয়াই, কেন এটা ওয়াই অক্ষে তাই তাই ধরলাম ওয়াই, তুমি এক্সও দিতে পারো, কোনো আপত্তি নেই। তাহলে এই ক্ষুদ্র অংশটুকুর জন্য কৃত কাজ, খুবই ক্ষুদ্র কাজ, ডিডাব্লিউ হবে ভর ভর ডিএম জি ইন্টু ওয়াই। এখন এই লাঠিটাকে চিন্তা করো, একটু তাকাও, এই লাঠিটাকে এরকম ফালি 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 করে কাটো, তাহলে ফালি ফালি করে কাটলে এই একটু ভর, একটু ভর, একটু ভর, একটু ভর, একটু ভর, এরকম অসংখ্য ক্ষুদ্র 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 ভর আছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভর, কি বুঝছো? তাহলে আমি চিন্তা করো লাঠিটাকে এভাবে তুলে এখানে নিয়ে যাচ্ছি, তাহলে লাঠিটাকে এভাবে ফালি ফালি করে কেটে খুবই ক্ষুদ্র ভর, এই যে এতটুকু না, এটা শুরুর ভর, আর এরকম খুবই ক্ষুদ্র ভর এটা শেষ প্রান্তের ভর। তাহলে তুমি আমার বলো তো দেখি, যখন আমি লাঠিটাকে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিব, তখন এই প্রান্তের সরণ কত হয়েছে, এই প্রান্তের যে ভর বিন্দু তার সরণ কত হয়েছে, তার সরণ হয়েছে 0, আর এখানে যে ভর বিন্দু তার সরণ কত হয়েছে, তার সরণ হয়েছে ওয়াই ইকুয়াল টু লাঠির দৈর্ঘ্য এল। তাহলে প্রত্যেকটা এখানে যতগুলো ভর কণা আছে, এখানে যতগুলো ভর কণা আছে, এখানে 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 এরকম যতগুলো ভর কণা আছে, তাহলে এই কণাটার সরণ হচ্ছে 0 আর এই কণাটার সরণ হচ্ছে এল। বুঝতে পারছো না? পারো নাই? কণাটার সরণ 0 আর এই কণাটার সরণ হচ্ছে এল। তাহলে লিমিট তো পেয়ে গেছি, এই লিমিটের মধ্যে এরকম ক্ষুদ্র 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 ভর, তাদেরকে উলম্ব অবস্থানে নিব। তাহলে টোটাল কৃত কাজ হবে ডিএম জি, এটা ওয়াই ছিল ওয়াই, আর ওয়াইয়ের লিমিট হচ্ছে 0 থেকে এল, 0 থেকে এল, বুঝতে পারছো? ওয়াইয়ের লিমিট 0 থেকে এল। আচ্ছা একটা কাজ করি, দেখো এখানে তো ডি এক্স ধরে ফেলছি, তাহলে এটাকে ডি ওয়াই ধরি, ঠিক আছে, এটাকে ডি ওয়াই ধরি। এবার ইন্টিগ্রেশন 0 থেকে এল, লিমিট হচ্ছে ওয়াইয়ের লিমিট, ইন্টিগ্রেশন ডিএম। তাহলে ডিএমকে ধরে পিটাও, কিভাবে পিটাবা, ডিএম কতটুকুর ভর, এইটুকুর ভর, পুরো লাঠির ভর কত এম, পুরো লাঠির দৈর্ঘ্য এল, ওই কি নিয়ম, এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের ভর এম, অতএব একক দৈর্ঘ্যের ভর এম বাই এল। তাহলে বলো তো এইটুকু দৈর্ঘ্য কত, খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিওয়াই, তাহলে খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিওয়াই দৈর্ঘ্যের ভর এম বাই এল ডিওয়াই, এম বাই এল ডিওয়াই, দ্যাট ইজ ডিএম সংজ্ঞা মতে, তাই না? তাই না? এই যে এইটুকু ডিওয়াই, তার ভর ডিএম, তাহলে এইটুকু হচ্ছে ডিএম। তাহলে এবার এটা নিয়ে বসাও, এম ডিভাইডেড বাই এল ডিওয়াই জি ওয়াই। দেখো এম এল গেল বাইরে, জি গেল বাইরে, ভিতরে থাকলো ওয়াই ডি ওয়াই, আর ওয়াই ডি ওয়াইকে ইন্টিগ্রেশন একবার করে দিই, ওয়াই স্কোয়ার বাই 2, ওয়াই স্কোয়ার বাই 2, যার লোয়ার লিমিট 0 আপার লিমিট এল। তাহলে এম বাই এল জি এল স্কোয়ার বাই 2, কাটাকাটি করো, দেখো এম জি এল বাই 2, এটাই হবে কৃত কাজ, এটাই হবে কৃত কাজ। এবং একটা মজার ব্যাপার দেখো, দেখো যদি আমি বলি ডাব্লিউ ইকুয়াল টু কৃত কাজ এম জি এইচ প্রাইম, তাহলে এইচ প্রাইমটা কত হলো দেখো তো, এইচ প্রাইমটা কত হলো এল বাই 2। তো এই যে সরু সুষম দণ্ড, তার ভার কেন্দ্র কই, মধ্যবিন্দুতে, তাহলে ভার কেন্দ্র উঠে গেছে কতটুকু, এল বাই 2 পরিমাণ না, তাহলে এটা আসলে ভার কেন্দ্রের সরণ। আমি তোমাকে মূল নিয়মটা দেখালাম, কিন্তু এরপরে যখন তুমি করবা, তুমি দেখো এইচ প্রাইম মানে এল বাই 2, এল বাই 2 মানে লাঠির দৈর্ঘ্যের অর্ধেক, তো লাঠির দৈর্ঘ্যের অর্ধেক মানে লাঠির ভার কেন্দ্রটা কোথায়, মধ্যবিন্দুতে, অথবা গড় সরণ, প্রথম প্রান্তের সরণ 0, লাঠিটাকে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নাও,
তাহলে প্রথম প্রান্ত দেখো একটু নড়ে নাই, প্রথম প্রান্ত যেখানে ছিল সেখানে আছে 0, দ্বিতীয় প্রান্ত এতটুকু উঠে গেছে অর্থাৎ এল পরিমাণ উপরে উঠে গেছে। তাহলে প্রথম প্রান্তের সরণ 0, দ্বিতীয় প্রান্তের সরণ এল, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দাও, 0 + l/2। তাহলে এইচ প্রাইম হচ্ছে l/2। মিলছে? আমি তোমার মূল নিয়ম দেখালাম। এইবার আমরা যখন আর হিসাব নিকাশ করব, আর একবারও আমরা এত জটিল করে হিসাব নিকাশ, মানে এত জটিল মানে কি, মূল নিয়মে, এটা মূল নিয়ম, মূল নিয়মে আর হিসাব করব না, তখন ডিরেক্ট সূত্র খাটাবো, হয় গড় সরণ নয়তো ভার কেন্দ্রের সরণ। তো আমরা ভার কেন্দ্রের সরণ নিব। আমরা কি নিব? আমরা ভার কেন্দ্রের সরণ নিয়ে কাজ করব। কথা কি বোঝা গেছে? তাহলে এবার আসো, এবার আমি তোমার কয়েকটা ক্ষেত্র দেখাই। তাহলে প্রথমে সরু সুষম দণ্ডটাকে আবার একটু দেখাই। সরু সুষম দণ্ড, একে শায়িত অবস্থা হতে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। এই যে সরু সুষম দণ্ড, এই যে সরু সুষম দণ্ড, একে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিব। না, কপি পেস্ট আমার দিয়ে হবে না। শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিব। তোমাদের মাস্টার ভাই বেস্ট এইসব কাজে, সুন্দর করে পুচুত পুচুত করে কপি করে নিয়ে বসাই। এই ভূমি, তাহলে তুমি দেখবা এর দৈর্ঘ্য কত, এল, ভার কেন্দ্র কই, মধ্যবিন্দু। তাহলে এটাকে এইভাবে নিয়ে গেলে ভার কেন্দ্র কই, এখানে। তাহলে এবার দেখো, ভার কেন্দ্র এই উচ্চতায় এই লেভেলে চলে আসছে। ভার কেন্দ্র এই লেভেলে চলে আসছে। ভার কেন্দ্র আগে এই লেভেলে ছিল, এই যে ভার কেন্দ্র আগে এই লেভেলে ছিল। তাহলে পুরো লাঠির দৈর্ঘ্য এল। তাহলে এটা ভার কেন্দ্রের সরণ, এই যে এতটুকু ভার কেন্দ্রের সরণ, দ্যাট ইজ এইচ প্রাইম। তাহলে এই এইচ প্রাইম হচ্ছে l/2। দেখো, ভার কেন্দ্রের সরণ এইচ প্রাইম কত, l/2। তাহলে সরু সুষম দণ্ডের ক্ষেত্রে কৃতকাজ W = mg এইচ প্রাইম। তাহলে অতএব W = mg এইচ প্রাইম, আর এই এইচ প্রাইম মানে l/2। mg এইচ প্রাইম মানে l/2। কি বোঝা গেছে? তাহলে আমরা ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ নিয়ে চিন্তা করব। এটা হবে ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ। এবার 2 নম্বর হচ্ছে একটি নিরেট সিলিন্ডারকে শায়িত হতে উলম্ব অবস্থানে আনতে কাজ। শায়িত হতে উলম্ব অবস্থানে আনতে কাজ। তাহলে দেখি এবার এটা পারি কিনা। এইবার আসো, নিরেট সিলিন্ডার ভালো করে বুঝবা। এই যে একটা নিরেট সিলিন্ডার, এই, তাহলে এটা শায়িত অবস্থায় আছে, এটারে তুলে উলম্ব অবস্থানে নিয়ে আসবো। এটা শায়িত অবস্থায় আছে, এটারে তুলে উলম্ব অবস্থানে নিয়ে যাব, তুলে উলম্ব অবস্থানে নিয়ে গেলাম। এই ক্ষেত্রে কৃতকাজ, বলো পারবো কিনা? শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। দেখো, মধ্যবিন্দু ভার কেন্দ্র, উলম্ব অবস্থান করলে ভার কেন্দ্র এখানে চলে গেছে, তাহলে ভার কেন্দ্রের সরণ দেখব, উলম্ব সরণ। ভার কেন্দ্রের সরণ কোন সরণ? উলম্ব সরণ। ঠিক আছে? তাহলে ভার কেন্দ্র
ভারকেন্দ্র এই লেভেলে, আগে ভারকেন্দ্র ছিল এই লেভেলে, আগে ভারকেন্দ্র ছিল এই লেভেলে, এখন ভারকেন্দ্র এখানে এই লেভেলে। তাহলে এইটুকু দেখো, এইটুকু হচ্ছে ডি, এইটুকু কি ব্যাস ডি, ব্যাস ডি। তাহলে এটুকু যদি ব্যাস ডি হয় ভাই, এটুকু কত d/2, d/2, সবাই একমত? তুমি আমাকে দেখাও ভারকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে। ভারকেন্দ্রের সরণ হয়েছে এইটুকু, এই যে উলম্ব সরণ দেখো, ভারকেন্দ্র আগে ছিল এই লাইনে, আগে এখন এই লাইনে, ভারকেন্দ্র কতটুকু শিফট হয়ে গেছে। উলম্ব সরণ হয়েছে কতটুকু ভারকেন্দ্রের, এইটুকু, দ্যাট ইজ এইচ প্রাইম। এটুকু ভারকেন্দ্রের সরণ হয়েছে, দ্যাট ইজ এইচ প্রাইম। বুঝলা? এবার পুরো সিলিন্ডারের দৈর্ঘ্য কত? এল। পুরো সিলিন্ডারের দৈর্ঘ্য কত? এল। পুরো সিলিন্ডারের দৈর্ঘ্য কিন্তু এল, এল। তাহলে ভাই এইটুকু কত? l/2। এই যে এইটুকু কত? l/2। তাহলে তুমি এখন দেখে বলো এইচ প্রাইম কত, ভারকেন্দ্রের সরণ কত, দেখে বলো। এইচ প্রাইম দেখে বলো। l/2 d/2 এইচ প্রাইম, l/2 d/2 এইচ প্রাইম, l/2 থেকে এই যে d/2 বাদ দাও, d/2। বুঝলা? তাহলে কৃতকাজ W = কৃতকাজ W = mg এইচ প্রাইম, আর এইচ প্রাইম ভারকেন্দ্র সরণ, সেটা হবে দৈর্ঘ্যের অর্ধেক, উচ্চতার অর্ধেক ডিভাইডেড বাই ব্যাসের অর্ধেক। এটাই হচ্ছে ভারকেন্দ্র সরণ হবে। বুঝতে পারছি? এবার শোনো, শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নেওয়ার জন্য কৃতকাজের একটা শর্টকাট টেকনিক তোমারে বলি। শর্টকাট টেকনিকটা হচ্ছে W = mg শর্টকাট, শর্টকাট W = mg/2 - ভাই কি এটা বলতেছি, mg /2 কি এটা? এটা হচ্ছে বর্তমান uu, এটা হচ্ছে বর্তমান uu, আর এটা হচ্ছে পূর্বের uu, এটা হচ্ছে পূর্বের uu। এটাকে বলা হয় uu শর্টকাট। কি বলা হয় এটাকে? uu শর্টকাট। বলো, বর্তমান uu/2, পূর্বের uu/2। বলো, বর্তমান uu/2, পূর্বের uu/2। এবার uu মানে উলম্ব উচ্চতা, উলম্ব উচ্চতা। এই দেখো আমি তোমার মিলাই দিই, এই যে দেখো আমার কাছে একটা পানির পট আছে, দেখছো? কি এটা নিরেট সিলিন্ডার না? তাহলে ভালো করে দেখো, প্রথমে ভূমিতে শায়িত অবস্থায় ছিল এই যেভাবে। তাহলে শায়িত অবস্থায় থাকলে অনুভূমিকের সাথে, ভূমির সাথে উলম্ব দৈর্ঘ্যটা কত দেখো তো, উলম্বভাবে দৈর্ঘ্যটা কোনটা আছে? এই যে ভূমি, ভূমির সাথে শায়িত। তাহলে শায়িত থাকলে দেখো তো উলম্ব দৈর্ঘ্য কোনটা? এই যে ভূমির সাথে লম্ব দৈর্ঘ্য কোনটা? লম্ব দৈর্ঘ্য, লম্ব দৈর্ঘ্য এই যে কোনটা? ব্যাস না? বুঝছো? ব্যাস না? তাহলে W = দেখো মিলাই, W = mg uu/2 - uu/2। তাহলে এটা হচ্ছে পূর্বের uu/2। তাহলে পূর্বের উলম্ব উচ্চতা, ভূমির সাথে উলম্ব উচ্চতা পূর্বের d/2 ব্যাস/2। আর যখন শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিয়ে আসলো ভূমিতে লম্ব, এবার দেখো ভূমির সাথে উলম্ব উচ্চতা, ভূমির সাথে উলম্ব উচ্চতা কি? সিলিন্ডারের দৈর্ঘ্য। তাহলে বর্তমান উলম্ব উচ্চতা /2 মিলছে? ঠিক আছে? শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে আনতেছি। এবার আসো 3 নম্বর, ইট। একটা ইট, ঘনাকৃতি ইট, ঘনাকৃতি না হোক, ইট। একটা ইটকে শায়িত হতে উলম্ব অবস্থানে আনতে, শায়িত হতে উলম্ব অবস্থানে নিতে, শায়িত হতে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। দেখো তাকাও, চিত্র দেখো ভালো করে। এই যে একটা ইট, এই যে একটা ইট, এইটাকে এই অবস্থান থেকে শায়িত অবস্থান,
এই ইটটাকে শায়িত অবস্থান থেকে উলম্ব অবস্থানে নিব, শায়িত অবস্থান থেকে ইটটাকে উলম্ব অবস্থানে নিব, এভাবে তুলে উলম্ব অবস্থানে নিয়ে আসবো। এই বুঝলা, চিত্র বুঝছো? তুলে এভাবে, তাহলে তুমি একটু এদিক দিয়ে তাকাও তো, দেখো তো ভার কেন্দ্র কই দেখা যায়? এই না ভার কেন্দ্র, ভার কেন্দ্র এই দেখা যায়। এবার এদিক দিয়ে তাকাও, দেখো তো ভার কেন্দ্র কই দেখা যায়? এখানে। তাহলে ভার কেন্দ্র এখানে দেখা যায়। তাহলে আমাদের লাগবে ভার কেন্দ্রের উলম্ব সরণ, তাই না? আমাদের কি লাগবে? ভার কেন্দ্রের উলম্ব সরণ লাগবে, ঠিক আছে? তাহলে ভার কেন্দ্রের উলম্ব সরণ এই যে এতটুকু, ভার কেন্দ্রের উলম্ব সরণ, দ্যাট ইজ এইচ প্রাইম। এবারে এইচ প্রাইম বের করবা। ইটের দৈর্ঘ্য এল, প্রস্থ বি, উচ্চতা বা পুরুত্বকে বললাম এইচ। তাহলে বলো তো কোনটা? বলো, এই 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 এইটুকু কোনটা? পুরুত্ব বা উচ্চতা এইচ। তাহলে এটা যদি এইচ হয়, এটুকু হচ্ছে h/2, ঠিক আছে? তুলে এভাবে লম্ব, তাহলে এইটুকু হচ্ছে এল দৈর্ঘ্য, দেখো এল। তাহলে ভাই এইটুকু হচ্ছে l/2। তাহলে এবার নিজে দেখো এইচ প্রাইম কত। দেখো এইচ প্রাইম l/2 থেকে এই যে এইটুকু অর্থাৎ h/2 বাদ। দেখো l/2 থেকে এইটুকু অর্থাৎ h/2 বাদ, তাহলে এইচ প্রাইম। তাহলে কৃত কাজ W = mg এইচ প্রাইম, আর mg এইচ প্রাইম হচ্ছে l/2 থেকে বাদ হচ্ছে h/2, বুঝলা? এই এবার দেখো ইটটাকে আসলে বিভিন্নভাবে রাখা যায়, বিভিন্নভাবে রাখা যায়। একটা ইট দেখো, এই যে বইও আসলে ইটের মতোই, এই শায়িত অবস্থা, সেখান থেকে এইভাবে উলম্ব অবস্থা, অথবা শায়িত অবস্থা, এখান থেকে এইভাবে উলম্ব অবস্থানেও আনা যায়, বোঝা গেছে? অথবা এই অবস্থায় আছে, সেখান থেকে এই অবস্থায় নিয়ে যাওয়া যায়। বুঝছো? অনেকভাবে হয়, কিন্তু অনেকভাবে কিন্তু হয়, সরি, অনেকভাবে হয়। এবার কিভাবে নিব? তো আমি দেখো যেভাবে চিত্র আঁকছি সেই অনুযায়ী যদি হিসাব নিকাশটা বলি, দেখি তো শর্টকাট দিয়ে কি হয়। mg বর্তমান uu/2 মাইনাস পূর্বের uu/2, বর্তমান uu/2 পূর্বের uu/2, mg বর্তমান কই গেল? এই যে তাকাও, এবার ভালো করে তাকাও। দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য এল, প্রস্থ বি, পুরুত্ব এইচ। তাহলে প্রথমে এভাবে আছে, প্রথমে দেখো এভাবে আছে। তাহলে অনুভূমিকের সাথে উলম্ব উচ্চতা কোনটা? দেখো তাকাও, এই যে উলম্ব উচ্চতা এইচ। তাহলে পূর্বের মানে h/2। এবার এখান থেকে এই অবস্থায়, এই যে এই অবস্থায় যদি নিই, তাহলে এই যে অনুভূমিক রেখা, এই অনুভূমিকের সাথে লম্ব উচ্চতাটা এই যে এটা কত এল। তাহলে l/2, দেখো মিলছে কিনা, বুঝতে পারছো? l/2, দেখো মিলছে। তো এই হচ্ছে কাহিনী। যদি আমি বইটাকে, যদি আমাদের প্রশ্নে বলে এভাবে থেকে এভাবে নেওয়া হয়েছে, তাহলে কি হবে? এভাবে যদি থাকে তাহলে ভূমির সাথে উলম্ব দৈর্ঘ্য এইচ। তারপরে যদি আমি এভাবে যদি নিই, তাহলে ভূমির সাথে উলম্বভাবে যে দৈর্ঘ্যটা আছে, দেখো উলম্বভাবে যে দৈর্ঘ্যটা আছে সেটা এইটা, এই দৈর্ঘ্যটা। এবার এই দৈর্ঘ্যটা কত? বি। এই দৈর্ঘ্যটা কত? বি। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে পারা যাবে, হিসাব নিকাশটা বোঝা গেছে?
তাহলে এই হচ্ছে উলম্ব অবস্থা, শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থায় আনতে কৃত কাজ। তো চলো এবার তাহলে কয়েকটা ম্যাথ দেখি আমরা। 3 নম্বর বলা হচ্ছে একটি সিলিন্ডারের, দেখো শুধু সিলিন্ডার বললে নিরেট ভাববা, হ্যাঁ, একটি সিলিন্ডারের আয়তন, একটি সিলিন্ডারের আয়তন 2613.81 একটি সিলিন্ডারের আয়তন এত, এর ব্যাস 16 মিটার, এর ব্যাস হচ্ছে 16 মিটার। একটি সিলিন্ডারের আয়তন এত, এর ব্যাস 16 মিটার, ভর হচ্ছে 30 কেজি। সিলিন্ডারটিকে শায়িত অবস্থা হতে উলম্ব অবস্থানে নিতে কৃত কাজ। শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিতে কৃত কাজ। বলো পারা যাবে কিনা? খুবই সহজ। শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিতে, তুমি কিন্তু ম্যাথ করার সময় একটু ছোট করে চিত্র এঁকে নিবা, বুঝছো? আমরা তো থিওরিতে দেখছি, তারপর একটু ম্যাথ করার জন্য এঁকে নিলে বেটার না? দেখতে সুন্দর লাগে না? এই যে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিয়ে আসছি কাকে? একটা সিলিন্ডারকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কৃত কাজটা বের করতে হবে। ওকে, তাহলে ভার কেন্দ্র এখানে ছিল, ভার কেন্দ্র এখানে, তাহলে এইটুকু তো ডি, তাহলে এটা d/2। ভার কেন্দ্র এখন এখানে, তাহলে এইটুকু হচ্ছে l/2, d/2 l/2। তাহলে এটা হচ্ছে h প্রাইম, তাহলে h প্রাইম হচ্ছে l/2 মাইনাস d/2। তাহলে কৃত কাজ w = mg, ভার কেন্দ্রের সরণ, l/2 মাইনাস d/2 আর সমান বসাবো। 30, জি এর মান 9.8, 30 কেজি, দেখো এম এর মান দেওয়া আছে, ভর, জি এর মান 9.8। ঝামেলা হচ্ছে l/2 কত আর d/2 কত, বলো? বলে দিছে তো, ব্যাস 16 মিটার, তো ব্যাস যদি 16 মিটার হয় তাহলে 16, এই যে ডি এর মান 16, ডি এর মান 16, এটা 16 মিটার, তাহলে ডি এর মান 16/2। এল কত? দৈর্ঘ্য, তাহলে যে আয়তন দেওয়া আছে এত, আয়তন দেওয়া আছে এত, ভি = পাই আর স্কোয়ার এইচ অথবা পাই আর স্কোয়ার এল, সেখান থেকে এল পাওয়া যাবে, যেহেতু আয়তন দেওয়া আছে, এল দেওয়া নাই, আয়তন থেকে এল বের করে নিয়ে বসাই দিব। তাহলে ভি এর মান 2613.81 পাই 3.1416 আর স্কোয়ার, ব্যাস যদি 16 মিটার হয় তাহলে ব্যাসার্ধ 8 ইন্টু এল, দেখি কত আসে। তাহলে 2613.81 গুণ, সরি ভাগ 3.1416 গুণ 8 8 64। তাহলে অতএব এল = 12.999, মানে ভাই 13 মিটার আর কি। তাহলে এল এর মান 13, এই যে 13/2। তাহলে কৃত কাজ 13/2 বিয়োগ 16/2 মানে 8। একটু ডাটা ভুল হয়ে গেছে, ব্যাস বেশি দিয়ে ফেলেছি, ব্যাস দাও 6 মিটার, এই একটা কাটো, ব্যাস দাও 6 মিটার, ব্যাস দাও 6 মিটার। ওকে, মাইনাস চলে আসতেছে, আচ্ছা যাই হোক, মান একটু ভুল দিয়ে ফেলছি। ওকে, তাহলে 6 মিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হবে 3, এই যে এখানে 3 এর বর্গ ইন্টু এল।
আচ্ছা, 3 বর্গ ইন্টু এল, তাহলে 26.3.81, তাকে ভাগ দিব 3.1416 দিয়ে, তাকে ভাগ দিব 9 দিয়ে, তাকে ভাগ দিব 9 দিয়ে। এল হচ্ছে 92.44, ওকে। তাহলে এটা হবে 92.44 ডিভাইডেড বাই 2। তাহলে এটা ভাগ 2 বিয়োগ 16 ভাগ 2 মানে 8 গুণ 30, ও সরি 16 ভাগ 2 না তো 6 ভাগ 2, মান তো চেঞ্জ করছি। তাহলে 92.44 ভাগ 2 বিয়োগ 3 গুণ 30 গুণ 9.8, তাহলে 12706.68 এত জুল। ডান হয়ে গেল। কি বুঝছো? সহজ না? আসো 4 নম্বর, বলা হচ্ছে একটি ইটের ভর 4 কেজি, একটা ইটের ভর 4 কেজি, এর দৈর্ঘ্য 0.26 মিটার, প্রস্থ 0.14 মিটার এবং পুরুত্ব 0.08 মিটার। এর বৃহত্তম পৃষ্ঠ ভূমিতে শায়িত, এর ক্ষুদ্রতম পৃষ্ঠটিকে ভূমিতে শায়িত অবস্থায় নিতে কৃত কাজ কত? দেখো, খুব বুদ্ধি খাটানো কোশ্চেন। একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখো, এই হচ্ছে ইটটা, এই ইটের দৈর্ঘ্য 0.26, প্রস্থ 0.14 আর পুরুত্ব 0.08। বলো তো তল কয়টা? আগে আমার এইটা বুঝাও, তল কয়টা? তল আসলে 3টা, মানে টোটাল 6টা, কিন্তু জোড়া জোড়া করে। যেমন উপরের এই যে তলটা, ভালো করে বোঝো, উপরের এই তলটার ক্ষেত্রফলে আসলে সর্বোচ্চ। এমন কথা হচ্ছে আমি বিশ্বাস করি না। দেখো 0.26 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল পাওয়া যাবে 0.14। তাহলে এই তলের ক্ষেত্রফলের মানটা হচ্ছে 0.0364 এত মিটার স্কোয়ার এই তলের ক্ষেত্রফল। আচ্ছা, এবার আসো দেখি এই তলের ক্ষেত্রফলটা কত। এই তলের ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 0.14 গুণ 0.08, 0.0112 মিটার স্কোয়ার, ওকে। এবার এই তলের ক্ষেত্রফলটা বলো তো দেখি। এই তলের দৈর্ঘ্য হচ্ছে 0.26, এই যে এটা কিন্তু 0.26, আর এইটা হচ্ছে 0.08। তাহলে এই তলের যে ক্ষেত্রফলটা 0.26 গুণ 0.08, তাহলে 0.26 গুণ 0.08, 0.26 গুণ 0.08, তাহলে এটা হচ্ছে 0.0208 এত মিটার স্কোয়ার, বুঝছো? এবার তুমি বলো কোনটা বড়, এর মধ্যে কোনটা বড়? 0.03, 0.02, 0.01। তাহলে এটা বৃহত্তম তল, এটা বৃহত্তম, আর এটা ক্ষুদ্রতম তল, বুঝলা? তাহলে আমাদের কি বলছে প্রশ্ন পড়ো তো? বলছে বৃহত্তম পৃষ্ঠ ভূমিতে শায়িত আছে, অর্থাৎ যেভাবে আছে সেভাবেই। এই দেখো বৃহত্তম পৃষ্ঠটা, এটাই তো আসলে ভূমিতে শায়িত অবস্থায় আছে। আর এর ক্ষুদ্রতম পৃষ্ঠ এটাকে শায়িত অবস্থায় নিতে, অর্থাৎ এটা ভূমির সাথে লেগে থাকবে। তাহলে আসো আমি একটু চিত্র এঁকে দেখাই। অর্থাৎ ইটটাকে এই অবস্থায় রাখা হয়েছে, এই যে ইটটা এই অবস্থায় আছে,
বৃহত্তম তলটা দেখো, নিচের বৃহত্তম তলটা ভূমিতে শায়িত। এবার ক্ষুদ্রতম তলটাকে ভূমিতে শায়িত করব। ক্ষুদ্রতম তলটাকে যদি ভূমিতে শায়িত করা হয়, ক্ষুদ্রতম তলটাকে যদি ভূমিতে শায়িত করা হয়, তাহলে জিনিসটা দেখতে এরকম। এখন ভাই আমি তো চিত্রটিত্র আঁকতে পারি না, ধরো তুমি বলতেছো ভাই আমি তো এরকম চিত্রটিত্র আঁকতে পারি না, তাহলে আমি কি করব? খুবই সহজ জিনিস। তুমি কি করবা? খুবই সহজ জিনিস, একটু কল্পনা করবা। বৃহত্তম তল যদি ভূমিতে শায়িত হয়, বৃহত্তম তল যদি ভূমিতে শায়িত হয়, এই তলটা যদি ভূমিতে শায়িত হয়, তাহলে ভূমির সাথে উলম্ব দৈর্ঘ্য এটা, বুঝছো? বৃহত্তম তল যদি ভূমিতে শায়িত হয়, তাহলে ভূমির সাথে উলম্ব দৈর্ঘ্য এটা। তাহলে কৃতকাজের সূত্র W = mg বর্তমান উ শর্টকাট, বর্তমান উ/2 মাইনাস পূর্বের উ/2, পূর্বের উ/2। আসো mg দেখি এটা বলো, মাইনাস একেবারে দৈর্ঘ্য দিয়েই বলবা। বৃহত্তম তল যদি ভূমিতে শায়িত হয়, বৃহত্তম তলটা যদি ভূমিতে শায়িত হয়, তাহলে ভূমির সাথে উলম্ব দৈর্ঘ্য এইটুকু, আর এইটুকু মানে 0.08। তাহলে পূর্বে 0.08 ডিভাইডেড বাই 2। আর ক্ষুদ্রতম তলটি ভূমিতে শায়িত, তাহলে ক্ষুদ্রতম মানে এটা, এটা যদি ভূমিতে শায়িত হয়, এটা যদি ভূমিতে শায়িত থাকে, এই তলটা যদি ভূমিতে শায়িত হয়, তাহলে ভূমির সাথে উলম্ব দৈর্ঘ্য 0.26। এই দেখো ক্ষুদ্রতম তলটা ভূমিতে শায়িত হলে ভূমির সাথে উলম্ব দৈর্ঘ্য 0.26, আর এটা হচ্ছে 0.08। শেষ। 0.08/2, 0.26/2 বিয়োগ করে দিবা। এবার তোমার আরেকটা চালাকি শিখিয়ে দিই। যে তলটা ভূমিতে শায়িত থাকবে, তাহলে ভূমির সাথে উলম্ব দৈর্ঘ্য হবে, অনুভূমিকের সাথে উলম্ব দৈর্ঘ্য হবে বাকি দৈর্ঘ্যটা। দেখো এই তলটা ভূমিতে শায়িত, এই তলটা ভূমিতে শায়িত না, এই যে ভূমিতে নিচে শায়িত না, তাহলে বাকি কোনটা? এই তলটা কার কার গুণফল? এর আর এর গুণফল না এই তলটা, তাহলে বাকি দৈর্ঘ্য কোনটা? 0.08। তো এই যে 0.08/2। আর যখন এই তলটা ভূমিতে শায়িত, তাহলে বাকি দৈর্ঘ্য কোনটা? এটা আর এটা দিয়েই তো এই তলটা পাওয়া যাবে, তাহলে বাকি দৈর্ঘ্য এটা, তাহলে এটা তখন ভূমির সাথে উলম্ব দৈর্ঘ্য। তাহলে 0.06/2 দিয়ে এবার কৃতকাজ বের করবা। ইটের ভর কত? 4, জি এর মান 9.8, 0.26/2 মাইনাস 0.08/2, 0.26 ভাগ 2 বিয়োগ 0.08, 0.08 ভাগ 2, এর সাথে গুণ 9.8 গুণ 4, তাহলে 3.528 এত জুল। এই হচ্ছে কৃতকাজ। বলো বোঝা গিয়েছে? বুঝতে পেরেছ? গুড। আসো এবার চেইন বা শিকল, ঠিক আছে, চেইন বা শিকল টেনে তুলতে কাজ, টেনে তুলতে কাজ, চেইন বা শিকল টেনে তুলতে কাজ। দেখো মনে করো একটা টেবিল, মনে করো এই হচ্ছে একটা টেবিল, ঠিক আছে, এই টেবিলের উপর দিয়ে একটা চেইন বা শিকল ঝুলানো আছে। এই যে টেবিলের এখান থেকে একটা চেইন বা শিকল এইভাবে ঝুলানো আছে। আমি চাই ঝুলানো অংশটুকুকে টেনে, এই টেবিলের তলটা ঘর্ষণহীন তল, দেখো এইটুকু কিন্তু টেবিলের উপর আছে, আমি চাই ঝুলানো অংশটুকু, এইটুকু অংশকে টেনে এইভাবে টেনে 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 উপরে তুলতে কৃতকাজ। খুবই সহজ। দেখো কনসেপ্ট ক্লিয়ার করো। যখন আমি টেনে টেবিলের উপর তুলবো, তখন এখানে যে শিকলের যে ভরটুকু আছে তাকে টেনে তুলতে হবে এতটুকু, তাকে টেনে তুলতে হবে এতটুকু। এখানে যে শিকলের ভরটুকু আছে তাকে টেনে তুলতে হবে এতটুকু। এখানে যে শিকলের ভরটুকু আছে তাকে টেনে তুলতে হবে এতটুকু, তাই না? দেখো তাকে টেনে টেবিলের উপরে এতটুকু তুলতে হবে না? তাহলে এক একটা কণার সরণ এক এক রকম হচ্ছে না? তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ বের করার জন্য কি করা যায়? কি করা যায়? তাহলে এই যে গড় সরণ বা ভারকেন্দ্রের সরণ নিতে হবে, যেহেতু এক একটা কণার সরণ এক এক রকম, টেবিলের উপর টেনে তুলতে যেহেতু এক একটা কণার সরণ এক এক রকম,
যেহেতু এক একটা কণার সরণ এক এক রকম, তাহলে কৃতকাজ কি হবে? কৃতকাজ হবে mg ভার কেন্দ্রের সরণ। এই তাহলে পুরো দৈর্ঘ্য, পুরো এই যে দৈর্ঘ্যটা, পুরো এই যে দৈর্ঘ্যটা, এইটা টেবিলের নিচ থেকে ঝুলে আছে। তাহলে যেটুকু অংশ ঝুলে আছে, এই যেটুকু অংশ ঝুলে আছে তার অর্ধেক কিন্তু ভার কেন্দ্রের সরণ। এই যে টেনে তুলতে হবে, তাহলে যেটুকু অংশ ঝুলে আছে তার ভার কেন্দ্রের সরণ, দ্যাট ইজ এইচ প্রাইম। এটা হচ্ছে এইচ প্রাইম, মানে তার অর্ধেক। যেটুকু অংশ ঝুলে আছে, ধরো ঝুলে থাকা অংশের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে L/2 হবে ভার কেন্দ্রের সরণ। আর W = m g এইচ প্রাইম। দেখো এম প্রাইমও, এইচ প্রাইম কি? ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণ। আর এম প্রাইম কি? যেটুকু অংশকে টেনে তুলবো তার ভর। পুরো পুরো শিকলের ভর বসাবা না কিন্তু, এইটুকু ভর কিন্তু বাদ। যেটুকু অংশকে টেনে তুলবো, যেটুকু অংশ টেনে তুলবো তারই তো ভর, টেনে তুলবো তার ভর। তুমি কি পুরো শিকলটাকে টেনে তুলছো? না তো, এইটুকু তো টেবিলের উপরে অলরেডি আছে। তাহলে যেটুকু টেবিলের উপর থেকে ঝুলে আছে নিচের দিকে, তুমি সেইটুকুকে টেনে তুলবা না? বলো। তাহলে যেটুকু অংশকে টেনে তুলবো সেইটুকু অংশের ভর এম প্রাইম। তাহলে মাথায় রেখো, এই সূত্রটা কিন্তু খুব সুন্দর করে মাথায় রেখো। তাহলে আসো এবার কৃতকাজের একটা হিসাব নিকাশ দেখি আমরা। বলা হচ্ছে একটি শিকলের 1/n অংশ টেবিলের উপর থেকে নিচে ঝুলানো, টেবিলের উপর থেকে নিচে ঝুলানো, নিচে ঝুলানো আছে, টেবিলের উপর থেকে নিচে ঝুলানো। শিকলের ভর m ও শিকলের দৈর্ঘ্য l হলে দেখাও যে ঝুলন্ত অংশ টেনে টেবিলের উপর তুলতে কৃতকাজ। টেবিল কিন্তু ঘর্ষণহীন, কোনো ফ্রিকশন নেই, বুঝছো? এটা মাথায় রেখো কিন্তু। দেখাও যে ঝুলন্ত অংশ টেবিলের উপর, ঝুলন্ত অংশ টেবিলের উপর টেনে তুলতে কৃতকাজ W = mg L / 2n²। এটা কৃতকাজ। দেখি একটু ট্রাই করো তো দেখানোর, একটু দেখা তো। 2n² কিন্তু, হ্যাঁ। এই যে টেবিলটা, এই টেবিলের উপর থেকে শিকলটাকে ঝুলানো আছে, এই যে শিকল বা চেইন টেবিলের উপর থেকে, এই কে ফোন দেয়, টেবিলের উপর থেকে শিকলটাকে এই যে ঝুলায় রাখা আছে। এবার যে অংশটুকু ঝুলে আছে, বলো তো এইটুকু অংশের ভর কত? বলো ভর কত আগে বলো। পুরো শিকলের ভর হচ্ছে m। তাহলে যেটুকু অংশ ঝুলানো আছে কতটুকু অংশ? পুরো শিকলের ভরের 1/n অংশ। তাহলে যেটুকু অংশ এর ভর m প্রাইম হবে পুরো ভরের 1/n অংশ, দ্যাট ইজ m/n। বুঝলা? এবার বলো এইটুকু অংশের দৈর্ঘ্য কত? পুরো দৈর্ঘ্য তো l। তাহলে তুমি আগে বলো এইটুকু অংশের দৈর্ঘ্য কত? এইটুকু অংশের দৈর্ঘ্য হবে পুরো দৈর্ঘ্য l এর 1/n, দ্যাট মিন্স l/n। ভর m/n, ঝুলন্ত অংশের দৈর্ঘ্য l/n। এটুকু নিয়ে করার কোনো আপত্তি আছে? কিন্তু কৃতকাজ কত? কৃতকাজ হচ্ছে ভার কেন্দ্রের সরণ, এই যে ভার কেন্দ্রকে এইটুকু টেনে তুলতে হবে, দ্যাট ইজ এইচ প্রাইম। তাহলে কৃতকাজ W = mg h প্রাইম, mg h প্রাইম, m প্রাইমও কিন্তু। এবার m প্রাইম বলো তো কতটুকু ভর?
পুরো শিকলের ভর না রে ভাই, যেটুকু ঝুলানো আছে ওইটুকুর ভর। ওই যে দেখো m/n, m/n। জি এইচ প্রাইম কি ভার কেন্দ্রের সরণ, তাহলে এইচ প্রাইম হবে এইটুকু, অর্থাৎ ঝুলন্ত অংশ যেটুকু, দেখো এইচ প্রাইম হবে ঝুলন্ত অংশ যেটুকু l/n তার অর্ধেক, মানে l/2n। তাহলে এইচ প্রাইম হবে l/2n। দেখো তাহলে mgl/2n² শোড, কিন্তু কাজ এটা দেখাইতে বলছে। বুঝলা কত সহজ ম্যাথ, বুঝছো না? বলো, এবার বলা হচ্ছে একটি চেইনের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এর ভর 0.5 কেজি। কোনো ঘর্ষণহীন টেবিলের উপর থেকে এর 40% দৈর্ঘ্য ঝুলানো আছে, ঝুলন্ত অংশটুকু টেনে টেবিলের উপর তুলতে কৃত কাজ। টেনে টেবিলের উপর তুলতে কৃত কাজ কত? বলো, টেনে টেবিলের উপর তুলতে কৃত কাজ। আগের ম্যাথটা যদি কেউ বুঝো তাহলে এই ম্যাথটা অবশ্যই পারতে হবে। এখানে জাস্ট আগের ম্যাথে মানে অংশ দেওয়া ছিল, এবার পার্সেন্টেজ দিয়ে মানটান দিয়ে দিয়েছে। তাহলে এই হচ্ছে একটা চেইন বা শিকল, তাহলে এর 40%, তাই না? 40% দৈর্ঘ্য ধরো ঝুলানো আছে, এইটুকু 40%। তাহলে এই যে যেটুকু ঝুলানো আছে তার দৈর্ঘ্য হবে, এইটুকুর দৈর্ঘ্য হবে পুরো দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারের 40% দৈর্ঘ্য ঝুলানো, 40%। তাহলে 20 সেন্টিমিটারের 40%, তাহলে 20 গুণ 40 ভাগ 100, 8 সেন্টিমিটার, তার মানে 0.08 মিটার। বুঝছো? আচ্ছা, এই ঝুলন্ত অংশটুকুর ভর কত? ভর m প্রাইম। m প্রাইম হচ্ছে টোটাল ভর 0.5 কেজি। তাহলে টোটাল ভরের 0.5 এর 40%, তাহলে 0.5 গুণ 40 ভাগ 100, তাহলে 0.2 কেজি। এবার এইটুকুকে টেনে উপরে তুলবো, টেবিলের উপর তুলবো, তাহলে ভার কেন্দ্র এখানে মধ্যবিন্দুতে, তাহলে ভার কেন্দ্রের সরণ দ্যাট ইজ এইচ প্রাইম। তাহলে কৃতকাজ W = m প্রাইম জি এইচ প্রাইম, m প্রাইম জি এইচ প্রাইম, m প্রাইম জি এইচ প্রাইম। m প্রাইমের মান 0.2, জি এর মান 9.8, এইচ প্রাইম বলো, এইচ প্রাইম হবে ঝুলন্ত অংশটুকুর দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ 0.08/2। তাহলে 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.08/2, তাহলে 0.0784 জুল। বুঝতে পেরেছ? সহজ না? ডান। বলা হচ্ছে একটি 3 কেজি ভরের বালতিতে 5 কেজি পানি, বালতিতে 5 কেজি পানি শিকলের সাহায্যে
একটা গভীর কূপ থেকে উত্তোলন করা হচ্ছে, গভীর কূপ থেকে উত্তোলন করা হচ্ছে মানে টেনে তোলা হচ্ছে, গভীর কূপ থেকে টেনে তোলা হচ্ছে। চিন্তা করো, প্রশ্নটা পড়ে চোখের সামনে গল্পটা ভাসাও, দৃশ্যকল্পটা ভাসাও। একটা গভীর কূপ, বালতি নিছো, দড়ি বাঁধছো, শিকল বাঁধছো, বালতি ফেলে দিছো গভীর কূপে, বালতি ভরে গেছে পানিতে, দিয়ে এবার টেনে 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 তুলতেছো। গভীর কূপ থেকে টেনে তোলা হচ্ছে। কূপের গভীরতা, কূপের গভীরতা 26 মিটার, কূপের গভীরতা 26 মিটার এবং শিকলের ভর 0.2 কেজি পার মিটার। তাহলে কৃতকাজের মান কত? নাও বুদ্ধি খাটাও, কৃতকাজের মান কত? এবার খাটাও, এবার একটু বুদ্ধি টুদ্ধি খাটাও, কৃতকাজের মান বের করতে হবে। একটা গভীর কূপ, একটা গভীর কূপ, কয়টা গভীর কূপ? একটা গভীর কূপ, এই যে গভীর কূপ, এই কূপের মধ্য থেকে পানি টেনে তুলতেছো, এই যে বালতি, বালতিতে ভরে পানি টেনে তোলা হচ্ছে গভীর কূপ থেকে, বুঝতে পারছো? আচ্ছা, কূপ এভাবে আঁকি, এই যে এখানে পানি আছে, তো পানি টেনে তোলা হচ্ছে কিভাবে? শিকলের সাহায্যে। এই যে শিকল, এই যে বালতি, বালতি বেঁধে পানি ভরে টেনে তোলা হচ্ছে, বুঝতে পারছো? বালতি বেঁধে পানি টেনে তোলা হচ্ছে, এই যে পানি, পানি টেনে তোলা হচ্ছে। তাহলে কৃতকাজ বলো তো, কৃতকাজ কয়টা বস্তু তুলতে কাজ? কৃতকাজ দুইটা বস্তু তুলতে কাজ। একটা হচ্ছে পানি সহ বালতি, একটা হচ্ছে পানি সহ বালতি, আর একটা হচ্ছে শিকলও টেনে তুলতেছো না, শিকল। তাহলে শিকল টেনে তুলতে কাজ, বালতি টেনে তুলতে কাজ। ভালো করে বুঝিও, কৃতকাজ W শিকল প্লাস W বালতি সহ পানি, বালতি সহ পানি, বালতি সহ পানি, বুঝতে পারছো? আসো প্রথমে শিকলের জন্য কৃতকাজ। তাহলে বোর্ডে তাকাও, শিকলটা এই যে গভীর কূপ, এই গভীর কূপের গভীরতা কত দেওয়া আছে? তাহলে যতটুকু গভীর কূপ তুমি অবশ্যই শিকল ততটুকুই নিবা। আমাদের ক্লিয়ার করে বলে না, একটু কমন সেন্স তো খাটাইতে হবে। একটা গভীর কূপ থেকে তুমি পানি তুলবা, তাহলে যত গভীর কূপ তুমি তোর শিকলটাকে তত বড়ই নিবা, তাই না? তত বড় শিকলটাকে নিয়ে তো টেনে তুলবা। তাহলে কূপের গভীরতা বলে দিছে 26 মিটার, তাহলে শিকলের দৈর্ঘ্য কয় মিটার? 26 মিটারই, বুঝতে পারছো? তাহলে বোর্ডে তাকাও, শিকল টেনে তুলতে কৃতকাজ, শিকলের ভর জি, শিকলের ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ। বালতি পানি টেনে তুলতে কৃতকাজ, বালতি সহ পানির ভর জি, তার ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ। বলো এম প্রাইম, শিকলের ভর কত? শিকলের ভর 0.2 কেজি। ভালো করে বুঝো, শিকলের ভর 0.2 কেজি পার মিটার, অর্থাৎ প্রত্যেক মিটারের ভর, প্রত্যেক মিটার দৈর্ঘ্যের ভর 0.2 কেজি, প্রত্যেক মিটার দৈর্ঘ্যের ভর 0.2 কেজি। তাহলে শিকলের দৈর্ঘ্য কত? 26 মিটার। তাহলে শিকলের মোট ভর, বুঝছো? শিকলের মোট ভর, ঐকিক নিয়ম, 1 মিটার দৈর্ঘ্যের শিকলের ভর 0.2, 26 মিটার দৈর্ঘ্যের শিকলের ভর 0.2 গুণ 26, 0.2 গুণ 26, তাহলে 0.2 গুণ 26 5.2 কেজি, এটা হচ্ছে শিকলের ভর। তাহলে শিকল পুরোটুকু শিকলকেই তো টেনে তুলতেছি, তাহলে পুরোটুকু শিকলের ভর 5.2, জি এর মান 9.8। দেখি এই প্রাইমটা বসাও, কেমন বসাইতে পারো? শিকলের ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ বসাও। ভাই শিকলের ক্ষেত্রে ভারকেন্দ্র এই, তাহলে শিকলের ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ এতটুকু, দ্যাট ইজ এইচ প্রাইম শিকলের ক্ষেত্রে।
তাহলে এইচ প্রাইম হবে 26-এর অর্ধেক। এবার বালতি সহ পানির ভর 3 আর 5 8 কেজি, 3 আর 5 8 কেজি, জি এর মান 9.8। এবার এইচ প্রাইম বলো, বালতি সহ পানির ভর, বালতিটাকে টেনে তুলবো, তাহলে বালতির ক্ষেত্রে সরণ কত? বালতির ক্ষেত্রে সরণ কত? এতটুকু। তো এই সরণটা কত? বালতিটাকে কতটুকু উপরে উঠানো লাগবে বালতির ক্ষেত্রে? তাহলে বালতির ক্ষেত্রে সরণ এইচ প্রাইম হচ্ছে পুরো গভীরতা, তাহলে সেই ক্ষেত্রে হবে পুরো গভীরতা, অর্থাৎ এটা হচ্ছে 26/2 হবে না। কেন ভাই, এখানে ভার কেন্দ্রের সরণ নিব না? ভাই ভার কেন্দ্রের সরণই তো আমরা নিছি। বালতি সহ পানি, এই বালতি সহ পানি, এই যে একটা বস্তু, খুবই ক্ষুদ্র একটা বস্তু আর কি, তো এর ভার কেন্দ্র হ্যাঁ এখানেই। ভার কেন্দ্রকে কতটুকু টেনে তোলা লাগবে? ভার কেন্দ্রকে কতটুকু টেনে তোলা লাগবে? কূপের গভীরতার সমান। শিকল তো লম্বা শিকল, তার ভার কেন্দ্রের সরণ শিকলের দৈর্ঘ্যের অর্ধেক। আর এর ক্ষেত্রেও তো ভার কেন্দ্রের সরণ নিব, কিন্তু বালতির ব্যাস বলছে, বালতির গভীরতা, বালতির উচ্চতা বলছে, এত কিছু বলছে। বালতি মানে একটা ছোট বালতি, তাহলে ওর ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ নেওয়ার জন্য পর্যাপ্ত তথ্য আমার নেই যে ভাই বালতির তো এখানে ভার কেন্দ্রের সরণ নিতে হবে। এই যে ভার কেন্দ্রের সরণ, তাহলে বালতির এই গভীর মানে উচ্চতা, বা বালতির এই যে সিলিন্ডার আকৃতির বালতি, তার উচ্চতা কত তুমি জানো? জানো না তো। তাহলে এই সূক্ষ্ম হিসাব, এত সূক্ষ্ম হিসাব করতে হবে না। তাহলে এখান থেকে এবার কৃতকাজের মান হিসাব করে ফেলবা। বুঝতে পারছো? একটু কমন সেন্স খাটাইতে হবে। অনেকে প্রশ্ন করে ভাই বালতির ক্ষেত্রে তো ভার কেন্দ্রের সরণ নিল না। আরে ভাই বালতির ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ নিব, পর্যাপ্ত তথ্য কই আমার? আমার তো পর্যাপ্ত তথ্য দেওয়া নেই। পর্যাপ্ত তথ্য দিয়ে দিলে না ভেঙে চুরে হিসাব করতাম। ওকে, ডান, গুড। এবার আসো, বলা হচ্ছে একটি মই এ বি এর দৈর্ঘ্য, একটা মই এ বি এর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এর ভর 12 কেজি, এর ভর 12 কেজি। মইয়ের ভার কেন্দ্র বি প্রান্ত হতে, মইয়ের ভার কেন্দ্র বি প্রান্ত হতে 10 সেন্টিমিটার দূরে এর দিকে, এ প্রান্তের দিকে, মইয়ের ভার কেন্দ্র বি প্রান্ত হতে 10 সেন্টিমিটার দূরে এ প্রান্তের দিকে, এটা হচ্ছে মইয়ের ভার কেন্দ্র। এবার বলা হচ্ছে এ প্রান্তে 5 কেজি ভরের কোনো বস্তু যুক্ত করে বি প্রান্তকে ভূমিতে রেখে মইটিকে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ, মইটিকে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। বলো পারবো কিনা? যে ভাই কি লিখছেন, এত কিছু প্রশ্ন পড়ো, দেখবা খুবই সহজ। একটা মই, এই যে এরকম একটা মই, দেখো এই যে ধরো একটা মই, এই যে মইটা, এই মইটা হচ্ছে এ বি। বলা হচ্ছে যে মইয়ের ভার কেন্দ্র বি প্রান্ত হতে 10 সেন্টিমিটার দূরে এর দিকে এ প্রান্তে 5 কেজি ভরের কোনো বস্তু রাখা হয়েছে। ধরো এটা এ প্রান্ত আর এটা বি প্রান্ত। মইটা প্রথমে শায়িত অবস্থায় ছিল। এ প্রান্তে 5 কেজি ভরের একটা বস্তু যুক্ত করা হয়েছে, এ প্রান্তে 5 কেজি ভরের একটা বস্তু যুক্ত করা হয়েছে। 5 কেজি ভরের একটা বস্তু যুক্ত করে, এ প্রান্তে 5 কেজি ভরের একটা বস্তু যুক্ত করে, এ প্রান্তে 5 কেজি ভরের একটা বস্তু যুক্ত করে বি প্রান্তকে ভূমিতে রেখে মইটিকে উলম্ব অবস্থানে, নিতে কৃতকাজ।
উলম্ব অবস্থানে নিতে কৃত কাজ। দাগ সোজা হচ্ছে না। এই যে উলম্ব অবস্থানে নিতে কৃত কাজ, বি প্রান্তটাকে ভূমিতে রেখে উলম্ব অবস্থানে নিব। তাহলে শুধু মইটাকে কিন্তু উলম্ব করতেছি তা না, মইয়ের মাথায় যে বস্তুটা আছে তাকেও কিন্তু উলম্ব অবস্থানে নিচ্ছি। বুঝছো? বুঝো কিন্তু। তাহলে কৃত কাজ দুইটা ক্ষেত্রে কৃত কাজ কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু 1 কৃত কাজ মই, 2 কৃত কাজ বস্তু। ঠিক আছে, মই আর বস্তু। তাহলে মই দেখো একটা লম্বা লাঠির মতো দৈর্ঘ্য, শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিব। তাহলে কৃত কাজ হবে মইয়ের ক্ষেত্রে এম জি এইচ প্রাইম, আবার বস্তুর ক্ষেত্রে হবে এম জি এইচ প্রাইম। আসো আমরা সূত্র লিখি, আসো একটা একটা করে। প্রথমে মই, এই হচ্ছে মইটা, মইটাকে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিব। আচ্ছা, মইয়ের ভার কেন্দ্র, মইয়ের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। দেখো যদি ভার কেন্দ্র কোথায় এটা না বলতো আমরা ধরে নিতাম মধ্যবিন্দু, অর্থাৎ এই প্রান্ত থেকে 25-এর অর্ধেক 12.5 সেন্টিমিটার, এটা ধরে নিতাম। কিন্তু ভার কেন্দ্র বলে দিছে, যে বলছে মইয়ের ভার কেন্দ্র বি প্রান্ত হতে 10 সেন্টিমিটার দূরে এর দিকে, অর্থাৎ মইয়ের ভার কেন্দ্র বি প্রান্ত হতে 10 সেন্টিমিটার দূরে এর দিকে। এই যেটা 10 সেন্টিমিটার দূরে এর দিকে। তাহলে দেখো ভার কেন্দ্রের সরণ বি প্রান্ত থেকে 10 সেন্টিমিটার দূরে এর দিকে, এই যে ভার কেন্দ্রের সরণ 10 সেন্টিমিটার। বলো বুঝছো কিনা? তাহলে এম জি এইচ প্রাইম, এম এর মান মইয়ের ভর, মইয়ের ভর 12, জি 9.8, মইয়ের ভর 12, জি 9.8, আর উলম্ব রেখা থেকে মইয়ের উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার 0.10। বুঝছো? মইয়ের ভার কেন্দ্রের সরণ বুঝলা? মই সরু সুষম দণ্ড, তারে উলম্ব অবস্থানে নিছি, কৃত কাজ হবে এম মইয়ের দৈর্ঘ্য, মইয়ের ভর, জি ভার কেন্দ্রের সরণ। তো ভার কেন্দ্র এখানে বলে দিছে, যদি বলে না দিত তাহলে মইয়ের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার, আমরা 25-এর অর্ধেক নিয়ে 12.5 সেন্টিমিটার নিয়ে কাজ করতাম। এইবার বলো তো বস্তু, বস্তুর ক্ষেত্রে কত? বস্তু এখান থেকে মাথায় বসে, মইয়ের মাথায় বসেছিল, মাথায় বসে মইয়ের টপে উঠে গেছে, এখান থেকে এখানে উঠে গেছে। তাহলে বস্তুর ক্ষেত্রে 5 কেজি, জি এর মান 9.8। বলো এইচ প্রাইম বস্তুর ক্ষেত্রে এই বস্তু কতটুকু উচ্চতায় উঠে গেছে দেখো তো? মইয়ের দৈর্ঘ্য যা তাই না, অর্থাৎ 25 সেন্টিমিটার উপরে উঠে গেছে না ভাই? এর জন্য ভার কেন্দ্রের সরণ নিব। এই বস্তুর ব্যাসার্ধ কিছু তোমার বলছে? বলছে? যদি বলে তো বের করো, ভার কেন্দ্রের সরণ বের করো, করতে যাও দেখি কেমন পারো। তাহলে এর জন্য এটা একটা বিন্দু বস্তু, তাহলে তার জন্য ভার কেন্দ্রের সরণ আসলে ভূমি থেকে মইয়ের উচ্চতা, কারণ মইয়ের এ প্রান্তে যুক্ত করা হয়েছে। তাহলে এম জি এইচ প্রাইম, এইচ প্রাইম হবে 0.25 দিয়ে কৃত কাজটা বের করে নেবা। বলো তো বুঝছো কিনা? তাহলে এই হচ্ছে কৃত কাজের হিসাব নিকাশ। তাহলে আজকে আমরা এই যে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে বস্তুকে সরাতে কৃত কাজের হিসাব নিকাশটা দেখলাম। একটা হোমওয়ার্ক দিছিলাম, করছো? পারছো? ওটা পারছো? হোমওয়ার্কটা দিছিলাম, পারছো ওটা গত ক্লাসে? পারো নাই? আচ্ছা সমস্যা নেই, করে দিব না তাহলে গতদিন, পরের দিন তাহলে করে দিব, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা টাটা। দেখি তোমরা কি কমেন্ট করতেছো, অনেকক্ষণ তোমাদের কমেন্ট দেখি না। টাটা। আরো পড়ান? ওরে বাবা, ওরে বাবা, 1.5 ঘন্টা হয়ে গেছে তো, আরো পড়াবো? তাই? বা তোমরা এত ভালো হয়ে গেলে কেমনে বলতেছো আরো পড়ান? দেখি সাবস্ক্রাইবার কয়টা হইল, একটা রিফ্রেশ দিই। তোমাদের ক্লাস শুরু করার আগে চ্যানেল খুলে আসছে একটা, এসএসসির কোর্স নাম্বার এটাতে। আচ্ছা, তোমাদের পড়ানোর আগে করছিলাম। ওকে, টাটা।